নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬৪। প্রায় বিকেল হয়ে এসেছিল, কিন্তু বড় ঘরে সময়কাল আলোর অস্তিত্ব নেই। আব্দুল আহাদ কয়েক লোকমা খাবার মুখে দিতেই গল গল করে বমি করে ফেলল, এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো। অন্তু বসলে আব্দুল আহাদ অন্তুর হাতখানা চেপে ধরে, আবারও বমি করতে চায়। পেটে খাবার পড়ে না কতদিন ঠিক মতো, লালা ঝরল শুধু, সাথে রক্ত। জয় গপ গপ করে আরামে খেয়ে উঠল। আব্দুল আহাদ মেঝের উপরে টান টান হয়ে শুয়ে পড়ে আছে। অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয়, খাবার পানি চাইল, কিন্তু খেতে পারল না। অন্তু একদৃষ্টিতে চেয়ে থাকে আব্দুল আহাদের জীর্ণ মুখটার দিকে। অন্তু যতবার বড় ঘরে এসেছে, বাচ্চারা স্বস্তি পায়। সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে, কিছু আশা করে। তারা জানে না অন্তুর হাত ব্যথা, এটাও জানে না অন্তু আজ ভীষণ নিষ্ঠুর, উদ্দেশ্যপ্রবণ, স্বার্থপর। অন্তু কিছুই করো না, সে আজ একটুও তামাশা করতে চায় না। জয়ামিরের সঙ্গে আপাতত সে একটুও রেশারেশি করতে চায় না। সে এখানে আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায়, জয়ের সঙ্গ চাই তার, এতটা গভীর সঙ্গ যাতে সে জয় আমিরের নামক অতল গহ্বরের অন্তত মুখটার আপাত হদিশ পায়। বাকিটা সে বোঝে। সে জয়ামিরকে আত্মস্থ করেছে, সে জয়ামিরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, কখনো খেপিয়ে তোলে, কখনো অতিরিক্ত বাড়াবাড়ি নামক খুলে পরে দেখে নিয়েছে সে তাকে। শুধু জানা বাকি কিছুটা, তা জানলে যে কোনো একটা গৃহীণ সিদ্ধান্ত হবে। ওরা অনেকদিন পেট ভরে খাবার খেয়ে কেউ শুইতে পারছিল না, চোখ মুখ উল্টে আসছিল, অসুস্থতা বাড়ল সবার। অন্তু জয়ের খুব পাশে গিয়ে বসে, জয়ের এঁটো হাতে খুব ধীরে ধীরে পানি ঢালতে ঢালতে বলে, দেখতে ভালো লাগছে না ওদের দুর্যোগ, হোক সে কারণেই সেসব বিতর্ক। আপাতত তা বুঝতে চাই না, শুধু জানা ভালো ওরা নিষ্পাপ নিবালক। ওদেরকে মেরে ফেলুন, অথচ বেঁচে থাকতে দিন। জয় হাত দুটো আরাম করে ধুয়ে চোখ মুখ তুলে তাকায়, তারপর বলল, ওরা মরে গেছে না বেঁচে আছে সেটা তো আগে ক্লিয়ার করো। ওরা বেঁচে থেকে রোজ মরছে, আপনি বোধহয় বোঝেন এই বেঁচে থাকাটা। জয় ভ্রু চাই, আমি বুঝি না কি? বোঝেন, আপনি এভাবে বেঁচে বেঁচে মরেছেন বহুকাল। তাই নাকি? তাকালো জয়। আন্দাজে ঢিল ছুড়লে আম পারবে? দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালে মৌচাকে লাগলো। তারপর মৌমাছির কামড়ে ভয় পেতে বলছেন? জয় হেলে দুলে হাসলো। ক্ষেত্র বিশেষে চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয়। তার যত বাজে কথা, আবোল তাবোল রসিকতার বাহার, কাজের কথা অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান থেকে। অতি রসিকতার জোরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ করার। সেই সুযোগ কাড়াতেই জয় রসিকতার আয়োজন, এত আন্তরিকহীন চলন, অন্তুর আবিষ্কার এসব। তো আমি চরম মাপের খেলোয়াড়ই তাই তাহলে? তুমি শালি কদর করলে না। জয়ের চোখের মিটে রঙা মণিতে চোখের নজর ফেলে অন্তু। আফসোস, আপনার বাচ্চার লোভ নেই, মরার শখও নেই, চাইলে মেরে দিতে পারতে, কত রাত সুযোগ পেলে। ভয় অথবা অহিনা নেই যে? না না না, তুমি আসলে আমার প্রেমে পড়েছ, খালি স্বীকার করতে চাও না। তো একটা চ্যালেঞ্জ জিতলাম, কি কও? চোখ মারল জয়। অন্তু বলে, মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে? সত্যি বলুন তো। ভয় পান না আপনি মরণে? ব্যাপারটা জটিল হয়েছে এখানে। অপবাদ দিচ্ছ ডিয়ার, ছেড়ে দাও। আমি খুব ভীতু, তুমি জানো না তাই বলছো। অন্তরণাটা টেনে নিয়ে ভেজা হাতটা মুছল জয়। অন্তু তির্যক হাসল। দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যায়, পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে। লোক আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহারা দুর্বল কাঙ্গালকে না দেখে ফেলে, সেসব ব্যাপারে ভীষণ ভীতু আপনি। জানি তো, অস্বীকার করছেন বুঝি? অন্তু বাক্যবিলাসে এক প্রকার অভিজাত নাটকীয়তা ছিল, যা শুনতে শ্রুতিমধুর ও অদ্ভুত শোনালো। যে শব্দ করে হাসল। সর্বহারা আমি? আমার ব্যাপারে এসব ভুলভাল কথা কোন শালা শেখায় তোমারে? অন্তু নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে অল্প হাসল। আপনি সেই শালার নাম মোস্ট প্রবাবলি জয়ামির। চকিতে থাকায় জয় ভ্রুকুচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ। অন্তু স্থির চোখের ঘন পাপড়িতে সে বিরোধের আগুন, মসৃণ ঠোঁটে কত আয়োজনী প্রতিবাদ, কঠিন ঢোক গেলার মাঝে অসহ্যকে সহ্য করার অব্যক্ত চেষ্টা, আর মাথায় টানা লম্বা ঘোমটাটা জড়িয়ে থাকা জয়ামিনের নাম। জয়ে দেখি সেসব
অল্পক্ষণ দেখে, এরপরেই চট করে অন্তুর কালচে পানির পুরনো গভীর কূপের মতো চোখের মণি থেকে চোখ সরায়। একটু হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয়। অন্তু মেঝেতে বসে জয়ের পাশে, মাথায় ওনাটা কপালে অবধি টানে। জয়কে দেখতে তখন পুরনো আমলের অংশীদারি লাগছে, অর্থনৈতিক জমিদারের মতো দেখায়। আর অন্তু তার বিরোধী পূর্ণবর্তী গিন্নি। আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তুর। জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সে শুরু থেকেই, কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে। বসে থেকে দুজনই অনেকক্ষণ, কেমন যেন পারিপার্শ্বিক হালটা। 27টা ক্ষত বিক্ষত বন্দি দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলো বাতাসহীন ইস্পাতের গুদামে। তার একপাশে দুটো নরনারী পাশাপাশি খুব কাছে বসে আছে চুপচাপ, কেউ কারো দিকে একবারও তাকায় না। প্রগাঢ় শ্বাসের ওঠানামা চলে ততক্ষণ, নিগুড় রহস্যের পাখে ঘুরে সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলীর হাওয়ার মিলনে। জয় নিজের বাঁ হাতের তালু মেলে ধরে অপলক চেয়ে থাকে সেদিকে, ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াসে। জয়ের যে কত সব উদ্ভট খেয়াল জাগে ক্ষণে ক্ষণে। পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলো, আশপাশটা ভয়ানক, কিন্তু অন্তুর ভয় লাগছে না। বিশাল বিশাল লৌহচুল্লি, ছাই, কয়লা, রাসায়নিক পদার্থ, ছাদ, হাতল, নোংরা চটের বস্তা, মানুষের হাড়, লোহার খণ্ড, কার্বন কোক সংরক্ষণের পাত্র, লোহার তৈরি ডাম্বার আকৃতির বিশাল বিশাল গোলক, কত কি ছড়িয়ে আছে। টিমটিমে বাতি জ্বলছে, আধো অন্ধকারে ভ্যাপসা দুর্গন্ধ সব মিলিয়ে। অন্তু সেসবে চোখ নিবদ্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায়। আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব জয় আমির। আমি জানি দেখব। আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর দৃশ্যমান হবে না। আপনি হাসবেন, খুব হাসবেন সেদিন একবার। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ায় কেঁদে উঠবে, আর আপনি ঠিক ততটাই হাসবেন। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। জয়ের হাতের তালুতে আস্তে আস্তে 5টা আঙুল গুটিয়ে মুঠো পাকিয়ে গাদুলি হাসে। তোমার আল্লাহ তোমার ফরিয়াদ মিছে মিছে হলেও কবুল করুক। জয় আমিরকে তিনি অসহায়ত্ব করুক, আমিন। অর্থাৎ আপনাকে অসহায়তা করা অসম্ভব, আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন? সহায় করতে পারেননি, অসহায় করতে পারবেন ভাবছ ঘরবালি? কুড নট বি ফরগেটেন। ঘর ভাঙতে সেই ঘরামির দরকার পড়ে, যে ঘরামি ঘর বানিয়েছিল, অর্থাৎ ভাঙতে পারলে কেবল তিনিই গড়েছেন যে। আর আপনার ধারণা আপনাকে আপনি গড়েছেন, ভাঙলে কেবল আপনি ভাঙতে পারেন আর কিছুই না, তাই? অন্তত তাকিয়েও টের পায় কতক্ষণে জয়ে তাকিয়েছিল তার দিকে। সে তাকায় জয়ের চোখে, দুজনের চোখ জল জল করে জ্বলে ক্ষণকাল। কোনো এক মুহূর্তে দুজনে একসাথে চোখ ফেরায় দুদিকে। চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক তো নেই তাদের। চোখের ভাষায় কথা বলা সম্পর্করা হয় ভীষণ ভয়ানক, ওসব সম্পর্ক তাদের নয়। তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে, একত্রে বসে ছক পরিকল্পনা করে একে অপরের বুকে ছুরি কাঁথার। রিমি সব কিছু গোছগাছ করে আবারও এলো, তার মুখে স্নান, চোখ দুটো স্থির এবং বিষণ্ণ। সেদিক জয় ওদের সরালো না। বেখোয়ালি লাগছিল তাকে ভীষণ। হাঁটো গাঁথা করে মেঝেতে বসলো। মোরসালিন ঢালাই দেওয়ালে পিঠ ঠেকায়, গোটা শরীরে ক্ষত। চিকিৎসা অথবা ওষুধ পড়েনি সেসব ক্ষততে। ওরা মোট 27 জন, তার মধ্যে বড় 6 জন। মোরসালিন বাদে আরও আছে তারিক, আশরাফ, নাইম, তৌফিক, ইমদাদ। এরা সব 2014 থেকে 2015 শুরুর জালালোর পোয়াল আন্দোলনের সঙ্গেই তার জড়িত ছিল। রাজধানীর বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সরব সবগুলো। গাড়ি জ্বালিয়েছে, মানুষ পুড়িয়েছে, ইট পাটকেল ককটেল ছুঁড়েছে, রাস্তায় অবরোধ করেছে। কঠিন অপরাধ, পুলিশ পেলে ছাড়বে না। হামজা এলো বদ্ধকুটিতে, সাথে বাপ্পি মণ্ডল, কামরুল, চয়ন, দোলন। এই 27 জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি। এখন আর স্টেটমেন্ট বা হদিশ দরকার নেই তাদের। তবে একদম আলোচনাবিহীনভাবে কারো গায়ে হাত লাগানো যাবে না। জয় হামজা বসে রইল চুপচাপ, তাদের কোনো কাজ নেই। বন্ধু ওনার প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি। মোরসালিন নিজেদের সপক্ষে কথা বললে কথাও না বলা যায় না, কথাও যুক্তিতে পটু তারা। হওয়া উচিত, সে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অভিজ্ঞতা ভরা। মুরসালিনের চেহারার কাঠামো নিরেট, অযত্নে দাড়ি বেড়ে যাওয়া দেখতে আরও কেমন যেন লাগছিল। উচ্চমান দোলল অ্যাপেল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেই খ্যাতকর্মী। শিক্ষিত মানুষ, রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন। তিনি মুরসালিনকে জিজ্ঞাসা করলেন, এই যে এসব রক্তাক্ত কর্মকাণ্ড করে বেড়াও, লাভ কি হচ্ছে? মুরসালিন স্বভাবসুলভ হাসল। একটা গল্প শুনবেন স্যার? গল্প? জি স্যার, গল্প। দোলন সাহেব তাকে রইলেন। মোস্তাকিম মোহনের মতো দেখতে আরেকটা, তবে মুরসালিনের চেহারাটা কিছু ধরালো। মোস্তাকিম খুব গভীর ছিল এবং অল্পবয়সী, চুপচাপ, নিঃশব্দ চলন। ছোটটা হয়েছে চতুর এবং চঞ্চল। মুরসালিন বলল, পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল। তাদের মধ্যে একটু বনিমনা ছিল না, কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে। সে সারাদিন অপর মহিলাকে কিস্তি করত। লোকে বিরক্ত ছিল সেই মহিলার ওপর। একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এ তো একদম চুপ, অথচ তুমি খালি এমনি চেঁচাও, পাড়ার নাম খারাপ হয় তোমার। মহিলা দুঃখের সাথে বলল, আপনারা খালি আমার চেঁচানোটাই দেখেন এবং শোনেন, অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ায়, বেড়ার ওপর দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে, আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই। দোলন সাহেব কপাল জড়ালেন। মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার? দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো। শোরের বাচ্চা, তোর ফেদা পাচাল শুনতে আসে নাই আমরা এখানে। দোলন সাহেবের চয়নকে সরিয়ে দিলেন, বললেন, তোমরা অপরাধ কি জানো তোমার? বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি, এটা আপনাদের ধারণা। আমাদের ধারণা সত্যি নয়, আংশিক সত্যি, বাকিটা মিথ্যা কিভাবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরে শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বলেন, শিক্ষিত ছেলে তুমি, জানাশোনা নেহাত কম নয়, পথটা কি ঠিক তোমাদের? মুরসালিন জবাব না দিয়ে সাথে সাথে চতুর লোকটার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকলো। প্রশ্নের ধরন ও গলার স্বরের মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব। স্যার, আমি নিরপেক্ষ কেউ একজন। নিরপেক্ষ? হাসলো দোলন সাহেব। জি স্যার, আপনি বিশ্বাস করতে পারছেন না বোধহয়। না পারার তো কথা, তাই না? আমি কোনো দলের সমর্থক নই, আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করার পারার ব্যর্থ। আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদেরকে করতে পারি, এটা আরও কঠিন ভুল, তাই নাকি? অথচ তুমি এক দলের প্রতি অনরোগী। তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা খুব মানবিক, অন্তত আপনাদের চেয়ে। কামরুল দোলন সাহেবকে পার করে চপাত করে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল। মুরসালিনের হাত খোলা ছিল, তবু প্রতিক্রিয়া দেখালো না কোনো। আমাদের চাইতে ওরা মানবিক, যারা যুদ্ধপরাধীদের সমর্থন নিয়ে জোট করে আর দেদারাজে মানুষ মারে, ওরা মানবিক। বাপি মণ্ডল খেকিয়ে উঠল। মানুষ মারার কথা বলছেন? কি আশ্চর্য! সাগরকানা নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করার? কি বলতে চাও তুমি? দোলন সাহেব বললেন, স্যার, একটা কথা অনেক হয়ে যাবে বললে। বলবো কি? আর শর্ত হলো, আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধু শুনবেন, না কোনো জবাব, না কোনো প্রতিক্রিয়া। পড়ে দেখবেন যা জমে ততক্ষণে আমি তো পালাচ্ছি না। অত দীর্ঘ নিঃশ্বাস টানল। তার নিজের ওপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে। তার প্রতিভা তাকে তিলে তিলে ক্ষয় করছে, সাথে সব কেড়েছে। এই গ্লানি টানা বড় কষ্টের, অথচ সৈয়দ মুরসালিন মোহনের মুখে আত্মগরিমা। এক একটা সূচালো বাণের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল। মুরসালিনের শরীরের ব্যথা নেই, চোখের মৃত্যুর ভয় নেই, কথায় জড়তা নেই, তবে সে কেন যেন জমে গেছে। দোলন সাহেব বললেন, বলো। বলাটা ব্যাপার না, সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো না। আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পুষে রাখে। কটমট করছিল সবগুলো। মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ, সরল উপহাস। কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন। বলো। মুরসালিন বলল, আমার আব্বা খুন হয়েছে 2002-এ। কে মেরেছে জানেন? আন্দাজ করতে পারি। মুরসালিন মৃদু হাসল, তারপর বলল, আপনি জেনে থাকবেন হয়তো। সেই বছর বিরোধী দলীয়
প্রধানের উদ্দেশ্যে 85 দিনের একটি অপারেশন চলেছিল। সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্ট। যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো, সেটা একটা কারণ হতে পারে। দোলন সাহেব হেসে উঠলেন। এই একটা কারণে দুম করে গেলে? কাঁচা বুদ্ধি তো তা তোমার না, তুমি বিবেচক। মোরসেলিন হাসল। মিছিমিছি সুনাম করবেন না। আর আমি ডুম হইনি স্যার, একটা মাপকাঠি পেরিয়ে মাত্র। আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের আজ অবধি কি পেয়েছে কি স্যার? না, বহুত কিছু পেয়েছে অবশ্য, সেসব থাক। মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে পাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশে আজ অবধি বাংলাদেশের রাজধানী দখলে থাকা কোনো পক্ষের কাজেই কিচ্ছু পায়নি, শুধু ক্ষয় ছাড়া। অবশ্য কী পেল সেটা বিষয় না, কিছু পেয়েছে এই অনেক। মুরসেলিনের গা জ্বালানো কথাবার্তা স্থির থাকা যায় না। দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুলে মেঝে খুঁড়তে লাগলো। দোলন সাহেব কেমন করে যেন হাসলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমার কথা থেকে। মুরসেলিন হেসে ফেলল। অর্থাৎ আমি সেই সকল রাজাকার যুদ্ধপরাধীদের অন্তর্ভুক্ত। দিয়ে দিন স্যার ফাঁসি। দেশের শত্রু নিপাত হোক, নিপাত হোক। এমদাদ সহস্বরে বলে উঠল, নিপাত হোক। একটা ঝঙ্কার উঠে গেল এবার সবার স্বরে, নিপাত হোক, নিপাত হোক। সেসব ক্লান্ত কণ্ঠের মলিন উপহাস। মুরসেলিন বলল, স্যার, বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশে পরিচালনকারী নয় স্যার। পোষণ, রোষক, শোষণ, চোষক, মিশ্র, ভদ্র সব স্যার। সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায়। তবে এটাও ঠিক, চাইবে নাই বা কেন? তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে। তার একটা প্রতিবাদ তো সবার প্রাপ্য। সেই প্রতিদানটা হলো দেশের গড়ি, যা কেউ ছাড়তে রাজি নয়। মোরসেলিন হাসল। ছাড়বেটা কেন? কারো বাপ দেশের, কারো স্বামীর দেশ, ছাড়া তো ব্যাপারই নাকি? উত্তরাধিকার সূত্রে আইনতভাবে দেশ ওদের, কিন্তু সমস্যা হলো স্যার, ভোগী শরিক অনেক, কিন্তু দেশ একটাই। আমরা যত নিজেদের দুঃখী বলি, সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে। ভেবে দেখুন, একা সে একজনের হবে, কত লোক মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্ত করেছে। ভারতবর্ষ থেকে ইংরেজ যাওয়ার পর সেখানেও এমনই হয়েছিল, জানেন তো। সেসব বিপ্লবীরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করলো। স্বাধীনতার পর দেশের গড়ি নিয়ে ওদের মধ্যেই কামড়াকামড়ি লেগে গেল। স্বাধীনতার পর নিজের এই দেশ ভাগ বাটোয়ারা নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইংরেজ সরকারের আমলে চেয়েও ভয়াবহ। কারণ যুদ্ধ গৃহের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই। অন্তু নির্বাক তাকিয়ে শুনছিল সেসব। তার বুকটা কাঁপলো। ইচ্ছে করলো মুরসেলিনকে বাধা দিতে। মুরসেলিনের বাঁচতে হবে, ওরা ফুরিয়ে গেলে কিয়ামত হবে দুনিয়ায়। অন্তু মনে হলো মুরসেলিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না। দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায়, নিজেদের অস্তিত্বের জোগাড়, অর্থাৎ ক্ষমতা। কেউ তো ছাড়তে চায় না, কেউ ত্যাগ করতেও রাজি নয়। কিন্তু মুরসেলিনের কি ভয় পাওয়া উচিত নয়? ওকে মেরে ফেলবে ওরা। এরপর এভাবে এসব ভাবতে কি? দোলন সাহেব শক্ত করে বসে রইলেন। মুরসেলিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না। মুরসেলিন বলল, আমার আব্বা ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ওনার প্রাক্তন ছিলেন সৈয়দ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ। বলে বাহুল্য, আব্বা কোনো দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন। অপারেশন ক্লিন হার্টে পলাশ আজগরের বাবাকে দেশ ছাড়া এবং ওর দাদাকে বন্দি করেছিলেন তার জুনিয়ররা। পলাশ আজগরের দাদা কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করে। সেই শোধ নিতে গিয়ে পলাশ আজগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে। আমার ভাইকে জয় আমির আগেই মেরে ফেলেছে। স্যার, আমি রাজনীতিতে নই, রাজনীতি আমাতে জড়িয়েছে। এইসবের পরও নিরপেক্ষ থাকি কি করে? ব্যক্তিগত জীবনে এড়ানো দায় স্যার, তার উপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ। ঘরে নীরবতা নেমে এলো। জয় অন্তুর আঙুলের ভাঁজে চাবি ঘোরাচ্ছে বসে। হামজা লৌহকণের ওপর আঁকিবুকি করছে। অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসেলিনের কথা। জয়ের দিকে তাকালো। এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখে, বিরক্তিও নেই এসব কথা শুনতে, আগ্রহ নেই কোনো। দোলন সাহেব বলেন, অনেক ভুল বুঝি আছে তোমার মাঝে। মুরসেলিন হাসল। মানুষ মাত্রই ভুল স্যার। জয়েন উঠে এসে মুরসেলিনের সামনে দাঁড়ালো। হ্যাংলা পাতলা চেহারা, হাতের আঙ্গুল 6টা, কালো কুচকুচে চেহারা,
দাঁতের মাড়ি চেপে ধরে বলল, এসব কথাই ওই একটাই কথা, দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে। অস্ত্রাবহ গালি দিয়ে বলল, তুই রাজাকার তো শালা, যুদ্ধে তোর আমিরদের ফাটছে এক সময়, এখন তোরও ফাটছে। আর কস তুই যুদ্ধপরাধী, গোড়ে সমর্থক না? মোরসালিন মাথা নাড়ালো, এখনো বলছি। আর কে ঠকায়? চয়ন একধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মোরসালিনের শরীরে। থ্যাতলানোর ওপর থেতলে গেল মুখটা, রক্তে মুখ ভরে উঠল। পুরনো চটাপটা ক্ষত তাজা হয়ে উঠল সেসব। চয়ন বলল, তুই আন্দোলন করিস, ওগোর সাহায্য করস, আমগোর বিরুদ্ধে কথা তুলোস, পুরাপুরি অ্যাক্টিভ তুই শালা। তবু বাটপারি, নটকি মাগের পুত, তোরে জিন্দা কবরে গাইরে রাখবো একদম। মোরসালিন কিছুটা সময় নিল, হাত দিয়ে রক্ত মুছল, কয়েকটা শ্বাস নিয়ে জোরে জোরে, তারপর বলল, কোনো দলের জন্য নয় সেসব, ব্যক্তিগত সমস্যার মানুষের দুর্ভোগ দেখে টুকটাক হাত চুলকায়। তোমার ধারণা নয় খালি গোড়া থেকে ভুল। ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব, রাখছেন না, কাউকেও বাধা দিচ্ছে না, সুন্দরভাবে মুরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। মুরসালিন একটু গুছিয়ে নিয়ে বলল, তাহলে তো অনেক পেয়েছে যেতে হয় স্যার। কত দূর? দোলন সাহেব হাঁপলেন। মোঘল আমলে? না, অত দূর না, ভারত বিভাজনের আগে গেলেই আপাতত চললেই হলো। স্যার, এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলন লড়েছে তারা সবাই ছিল একই নম্বরে স্টুপিড। তারপর ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার চায় স্যার। শরীরের দিয়ে যে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করতো তখন। আপনি জানেন, বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল। কামরুল বলে উঠল, তাই নাকি? আমি তোমাকে এতটা স্বাধীনতা বিরোধী ভাবছিলাম না। বাপরে, ভয় লাগছে তোমাকে এখন। পাকিস্তানে গোলামি করতে এত শৌখিন তুমি, অথচ কতগুলো দিন বাইরে ঘুরছো। এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পুরা করা যাবে না। মুরসালিন খেসে উঠল, তাদের ফাঁকে জমাট রক্ত দেখা গেল। বলল, শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে। 5 খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপনা হিসাবে রাখতে হলে ভালো হতো। নামফলকে দেখা যাবে সেরা দেশবিদ্রোহী মাঝে একজন সৈয়দ মুরসালিন মহানের দেহখণ্ড, কেউ হাত ছোঁয়াবে না। দোলন সাহেব কয়েকবারের মতো শান্ত স্বরে বললেন, কেন এই বিরোধ? যুক্তিযুক্ত মানুষ তুমি, 2-4টে যুক্ত ব্যাখ্যা দাও শুনি। আমি যৌতুক মানুষ নই স্যার, পর্যবেক্ষণ করি টুকটাক। আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা? একটা স্বাধীন ভূখণ্ড। আর সেক্ষেত্রে স্বাধীনতা সংজ্ঞা হয় এমন, পরের দেশের শাসক পেছন মারবে কেন? পেছন মারবে, মারুক, নিজের দেশের শাসকই মারুক। আমরা এমন একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সাম্প্রদায়িক স্বাধীনতা বাঙালির আজ অবধি স্বাধীনতা মানে এটা কি বুঝে? 16শে ডিসেম্বরের বিজয় দিবস উদযাপন করে এসেছি, অথচ আমি বলি 16ই ডিসেম্বর পাক বিরোধী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি, নিজের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর হাতে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কি, বা দেশের হানাদাররা কাছে? আমরা তো জন্মেছি কেবল শোষিত হওয়ার জন্য, যার তার হাতে হলেই হলো। মুরসালিন একটু থেমে বলল, স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক অনেকটা একই রকম। নিজের লোক চিবিয়ে খিলে সহ্য হয়, আর পরের জোর টোকা দিলেও সহ্য হয় না। বুঝতে পারছেন স্যার? তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায়, আমরা বুঝবো না এসব। একটা গল্প শুনবেন স্যার? অনেক গল্প জানো তুমি? তা জানি টুকটাক, তবে গল্প থাক। আরেকটা হলো, অবুঝকে বোঝানো গেল, যারা বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব। ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার। মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব। তোমার নিজের স্বাধীনতার বিরোধী মানসিকতার সাপেক্ষে আরও অনেক ধারণা থাকবে, সেগুলো শুনতে ইচ্ছে করছে। জি স্যার, জানা দরকার, নয়তো আমার ফাঁসিটা জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে। তা যেমন ধরুন, আগে বিরোধীরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত। স্বাধীনতার পর বিদেশিদের একটুখানি কমেছে খাটুনিটা, অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখনও নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিলে ইংরেজদের দেশে গিয়ে আসছে। এটা ভালো স্যার, ওরা এসে কেউ নিয়ে যাবে,
আমরা গিয়ে দিয়ে আসবো। পরোপকারিতা, শাসন গোষ্ঠী। মুরসালিনের মুখটা কঠিন হলো। স্যার, আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতে কৃতিত্ব তুলে ধরে নিজেদের দেশের সর্বা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করে না। আর তা দিয়ে দলীয় বিরোধিতা বিবাদে ওরা চুল ছেঁড়াছিঁড়ি করছে। আমরা আমজনতা বলি যাচ্ছি। স্যার, আমি কোনো দলকেই সমর্থন করি না, কেবল মাঝে মধ্যেই দোলাচলে গড়িয়ে পড়ি এক এক পাশে, এই যা। সব কথা রেখে দোলন সাহেব ভ্রু চেয়ে সতর্ক কণ্ঠে বললেন, আর সবশেষে কথাটা কিন্তু এই আসছে, ওরা যুদ্ধের বিরুদ্ধে ছিল, তুমিও। ওরা কর্মী জামায়াতের সমর্থক ছিল, তুমিও। ভুল বলছেন স্যার। এসবে কি ব্যাখ্যা করব স্যার? করো, শুনতে চাই আমি। ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম, পাকিস্তানের ওপর এত কঠিন ক্ষোভ জন্মাতো, ইচ্ছে করতো এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল নিয়ে হাতের ওপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই, ওদের জাহান্নামে পাঠিয়ে দেশটাকে রক্ষা করি। মুরসালিন জোরে জোরে হাসলো। বাচ্চা ছিলাম স্যার, বুঝতাম না, কিন্তু একটু একটু করে বড় হলাম। তারপরে দেখলাম দেশের পরেই শাসকেরা এতটা ভয়ানক ছিল না বাঙালি জাতির ওপর। তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা যা হয়ে আসছে, তা তো সেই একই পরস্বাধীনতার, যদিও এখনও বাঙালির গ্রাস করে রেখেছে। তবে আপনার মনে হয় না স্যার, যুদ্ধটা কেবল এই দেশপ্রেমিক বিপ্লব শহীদদের রক্ত অপচয় ছিল? কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি, শুধু নামে পেয়েছি স্বাধীন জাতির। এই খ্যাপা নামের কামানোর জন্য এত আয়োজন ছিল, এত রক্ত, এত ত্যাগ, এত সম্মানহানিতা, এত হাহাকার। একটু থেমে মুরসালিন বলল, স্যার, এই কারণে হলেও সে সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমরা সচেতন মনে হন। আর স্যার, থামলে মুরসালিন। দোলন সাহেব বললেন, বলো। থামলে চলবে না, আজ বলে যাও। মুরসালিন হাসল। আপনারা দেশের যুদ্ধাপরাধী বলে শাস্তি দিচ্ছেন, তাদের বয়স হিসাব করলে আপনাদের মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না। নাবালক শিশু ছিল তারা, বয়স হিসাবে তাদের দিচ্ছে দেশদ্রোহী শাস্তি একালে এসে। আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার। স্যার, মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা মূলত ইসলামে, কারণ ইসলামের জীবন বিধান আপনাদের একরত্তি কর্মকাণ্ডকে সমর্থন করে না। সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে। যে মূর্খগুলো কথা বোকা বাঙালিদের সম্মুখে আপনাদের সমস্যারে তুলে ধরে নিজেদের বয়নামার মাধ্যমে। সমস্যা মূলত আপনাদের অনীতিতে, যে নীতি শিবিরের ছেলেরা গুটিয়ে দিতে চায়, তাই যেন দেশে আর কোনো বিবেচনার মুক্তির প্রতি গরম রক্তের যুবক তৈরি না হয়। এই ব্যবস্থা করেছেন আপনারা। যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন। আপনাদের সমস্যা নেই জয়দের থেকে, কারণ ওরা আপনাদের কাছে অর্থনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ। ওরা অবিবেচক, ওরা আপনাদের কাছে ঋণী, তাই বিরুদ্ধে বলার মানসিকতা হবে না ওদের। অথচ আপনারা কোথাকার কোন মিছিমিছি যুদ্ধ পারায়ণ, কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন। কৌশল ভালো, তবে সস্তা। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।